সো আজকে আমরা মর্টগেজ নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে মর্টগেজ একটা ভেরি কমপ্লেক্স টার্ম ফর অনেকের জন্য, কিন্তু এটা খুব সচরাচর একটা কমন ওয়ার্ড এখানে আমেরিকাতে। এবং আপনারা জানেন যে কোনো বাড়ি কিনতে গেলে আপনার ফাইন্যান্সের দরকার হয়। তো সেখানে আপনার একটা ডাউন পেমেন্ট দিতে হয় এবং বাদ বাকি টাকাটা মর্টগেজ আকারে নিতে হয়। তো এই ধরনের মর্টগেজ যখন আপনি নিবেন তখন অনেক সাবধানতা অবলম্বন করার দরকার আছে। আর কি আপনি লোন নিচ্ছেন, সেই লোনটা আবার পে ব্যাক করার প্রশ্ন আসে। এবং যে টার্মে আপনি নিচ্ছেন, যে ফিচারগুলো থাকবে সেখানে, যে ভালো বা খারাপ সব টার্ম ইয়েগুলো আপনার এই মর্টগেজের সাথে থাকতে পারে, অ্যাটাচমেন্ট, সেগুলো আপনার ভালোভাবে লক্ষ্য করে অবশ্যই মর্টগেজ নেওয়া উচিত। তো মর্টগেজের প্রাইম বিষয়বস্তু হচ্ছে যে এটা আপনার যখন একটা বাড়ির দাম আপনার রিজার্ভ মানির থেকে অনেক বেশি, মানে আপনি পে করতে পারবেন না, যে যে অ্যামাউন্ট আপনি ডাউন পেমেন্ট এর বাইরে, অবশ্য যেটা আপনার অ্যাভেলেবল ক্যাশ নাই আপনার কাছে, সেই সব সিচুয়েশনে মর্টগেজ নিয়ে বাড়ি কিনতে হয়। তো এখানে দেখা যাচ্ছে একটা বাড়ির দাম 1 লক্ষ টাকা, আপনার কাছে আছে মাত্র 10,000 বা $20,000, মানে 1/5 আপনি দিতে পারবেন না যে ডাউন পেমেন্ট, এক্স্যাক্টলি 20% ডাউন পেমেন্ট এক্সপেক্টেড। এবং 20% ডাউন পেমেন্ট দিলে সেক্ষেত্রে আপনাকে যে টাকাটা লোন নেবেন সেই লোনের উপরে কোনো ইন্স্যুরেন্স নিতে হবে না। আর যদি 20,000 টাকার কমে আপনার ডাউন পেমেন্ট দেন, সেক্ষেত্রে হয়তো আপনাকে ইন্স্যুরেন্স নিতে হবে, যে মর্টগেজ যে লেন্ডার কোম্পানি আছে সে এমআইপি চায়। তো এখানে আজকে দেখব যে এখন মর্টগেজটা যখন নিচ্ছেন তখন আপনার পেমেন্টের প্রশ্ন আসে। পেমেন্টটা কিভাবে পেমেন্ট করছেন সেটা হলো মূল কথা। যেমন আপনার মর্টগেজে একটা টার্ম আছে অ্যামortization। আপনি যখন পে করছেন একটা রেগুলার পেমেন্ট ওভার দ্য পিরিয়ড অফ টাইমে, সেক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস একসাথে পে করতে হবে। একটা পোর্শন যাবে আপনার প্রিন্সিপাল, আর বাকিটা আপনার টোটাল যে মর্টগেজের উপরে যে মর্টগেজটা নিয়েছেন তার উপর একটা ইন্টারেস্ট রেট আপনাকে পে করতে হবে। তো এই দুইটাকে মিলে যখন আপনি পে করছেন, সাপোজ আপনার প্রতি মান্থলি পেমেন্ট আছে 2,000 টাকা, সেখানে 1,500 টাকা আপনার প্রিন্সিপাল, 500 টাকা হয়তো আপনার ইন্টারেস্ট, এ মিলে আপনাকে দিতে হবে। তো এই যে 1,500 টাকা দিচ্ছেন এটা আপনার ক্যাশ ভ্যালুতে যাচ্ছে, আর বাকিটা আপনার ইন্টারেস্ট আকারে আপনি পে করছেন, ওটা জাস্ট সার্ভিসিং চার্জ হিসেবে যাচ্ছে। তো আমরা কথা বলবো অ্যাপ্রেজাল নিয়ে। সেটা হলো একটা অ্যাপ্রেজালটা কি, যখন আপনার একটা বাড়ির ভ্যালুয়েশনের দরকার হয়, মানে ব্যাংক যারা মর্টগেজ লেন্ডার আছে তারা তাদের কাছে অ্যাকসেপ্টেবল একটা ভ্যালু থাকতে হবে, যে এই বাড়ির দাম এত এবং এটার জন্য তারা এত পে করতে পারে আর কি। লেন্ডার্স যখন অ্যাপ্রুভ করবে একটা মর্টগেজ বা একটা পার্সেন্টেজ, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট যেটা, হ্যাঁ, এটা যখন অ্যাপ্রুভ করবে তখন সে ওই বাড়ির ভ্যালুয়েশনটা দেখবে আগে। তো এটা অ্যাপ্রেজালের মাধ্যমে যারা স্পেশালিস্ট আছেন অ্যাপ্রেজালে, তারা এটার ভ্যালুটা নির্ধারণ করবেন। সো অবশ্যই অ্যাপ্রেজালের প্রসেসটা মর্টগেজ নেওয়ার আগেই হতে হবে। তারপর হচ্ছে আপনার একটা টার্ম ইউজ করে এখানে, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। টোটাল অ্যানুয়াল পার্সেন্টেজটা কি, এটা হলো যে আপনার যে টোটাল বড়োয়িং যে মানি, সে মানির একটা কস্ট আছে, সেখানে আপনার দিচ্ছেন কি ইন্টারেস্ট,
অ্যান্ড ফি দিচ্ছেন নানা ধরনের, যে এটাকে বলে ইয়ারলি পার্সেন্টেজ। তো এটাকে বলে সংক্ষেপে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, এপিআর বলে। ওকে, আর একটা হচ্ছে আর্ম। আর্মটা কি? এটা হলো আপনার, এটা অ্যাডজাস্টেবল রেট মর্টগেজ বলে। সেটা হলো আপনার এটার মর্টগেজ, যে মর্টগেজটা ইন্টারেস্ট রেট পিরিয়ডিক্যালি চেঞ্জ হতে থাকে বেসড অন দ্য ফাইন্যান্সিয়াল ইন্ডেক্স। ফাইন্যান্সিয়াল ইন্ডেক্স মানে এটা ধরেন নানা ধরনের ইন্ডেক্স থাকতে পারে, যে মার্কেট ডেপ্ট ইন্ডেক্স অথবা আপনার আদার্স যে ইকোনমিক ইন্ডেক্স আছে সেটার সাথে যে ইন্টারেস্ট রেটটা ভেরিয়েবল মানে উঠানামা করে, সেই ইয়েটাকে সেই ইন্টারেস্ট রেটটাকে বলে অ্যাডজাস্টেবল রেট মর্টগেজ। মানে এটা অ্যাডজাস্ট হয়ে থাকে। যদি দ্য ব্যাংক রেট এখন 6.5, মর্টগেজ রেট ওইভাবে ওটার সাথে ওইভাবে অ্যাডজাস্ট করে নেবে। যদি এটা চেঞ্জ হয়ে 5.6 হয়, তাহলে ওটা আবার মর্টগেজ রেটটাও ওইভাবে চেঞ্জ করবে। হয়তো মর্টগেজ রেট এখানে 7 বা 8 এরকম একটা থাকবে, এবং পিরিয়ডিক্যালি এটা সেও চেঞ্জ হইতে থাকবে। মানে ইন্ডেক্স যখনই চেঞ্জ হবে, মর্টগেজ রেটও তখন চেঞ্জ হতে থাকবে। আবার মর্টগেজে কিছু জিনিস আছে, যেমন বেলুন মর্টগেজ। মানে আপনি যখন মর্টগেজটা নিয়েছেন, কোনো মান্থলি পিরিয়ডিক কোনো পেমেন্ট নাই, একটা লার্জ লামসাম পেমেন্ট at the end of the borrower টাইমে, বোরিং টাইমে আপনি দিচ্ছেন, তাই না? তারপর হচ্ছে আপনার ক্লোজিং কস্ট আছে। মর্টগেজটা যখন নেবেন তখন এটার ফিজ আছে, এক্সপেন্সেস আছে নানা ধরনের, রিয়েল এস্টেট ট্রানজ্যাকশনের নানা ধরনের ফি আছে, লেন্ডার্সের নানা ধরনের ফি আছে, টাইটেল ফি আছে, ইন্স্যুরেন্স ফি আছে, ট্যাক্সেস আছে। এগুলো এগুলো দিয়ে আপনাকে ক্লোজিং কস্ট নির্ধারণ করা হয়। তারপর ক্রেডিট স্কোর। আপনি যদি মর্টগেজ নিতে চান ব্যাংক থেকে, আপনার ক্রেডিট স্কোরটা একটা ভাইটাল। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে আপনার মিনিমাম 7 to 8 ক্রেডিট স্কোর যদি থাকে, তাহলে আপনি ইউ গেট এ গুড মর্টগেজ রেট। বা 10 out of 10 যদি থাকে, 10-এ 10, এটা আপনার খুব কম থাকে। বাট ইফ ইউ হ্যাভ দ্যাট, তাহলে দেখা যাচ্ছে আপনার মর্টগেজ পেতে লো ইন্টারেস্ট রেটে আপনি মর্টগেজ পাচ্ছেন। তারপর আছে যখন আপনার মর্টগেজটা অ্যাপ্রুভড হয়, অ্যাপ্রুভ হওয়ার কিছু ক্যালকুলেশন আছে। ধরেন মর্টগেজ যিনি এমএলওজে, মর্টগেজ লোন অরিজিনেটর যাকে বলি, সেই অরিজিনেটর উনি আপনার ভ্যালুয়েশন করবে আপনার ডেপ টু ইনকাম রেশিও, মানে আপনার কি পরিমাণ ডেপ্ট আছে এবং আপনার ইনকামটা কেমন, এটার সাথে এটা মিলিয়ে দেখবে, ডিটিআই বলে। হ্যাঁ, এটা হলো বড়োয়ার্সের ক্যাপাসিটি বা মেজারমেন্ট অফ বড়োয়ার্সের ক্যাপাসিটি, মানে ও রিলেটিভ ইকোনমিক ইনকাম অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ মর্টগেজ এলিজিবিলিটি, মানে কতটুকু মর্টগেজ পেলে সেটা আপনি চালাতে পারবেন। আরেকটা হচ্ছে ডিফল্ট, মানে আপনি যদি মর্টগেজ ফেল করেন, পে করতে ফেল করেন, সেক্ষেত্রে আপনার যদি ডিফল্ট হয়ে যান, তাহলে একটা ফোরক্লোজার, মানে ব্যাংক লিগালি বা লেন্ডার লিগালি এটা বিক্রি করে দিতে পারে। ওকে, তো সবসময় মর্টগেজে একটা ডাউন পেমেন্টের প্রশ্ন আসে। আপনি যে নিবেন তার হয়তো লেন্ডারে একটা কন্ডিশন থাকে, ইউ হ্যাভ টু পে দিস মাচ, 20% বা সামথিং, ট্রেডিশনাল মর্টগেজের ক্ষেত্রে সেটা। তো সেই আপফ্রন্ট পেমেন্টটাকে ডাউন পেমেন্ট বলে। এটা 3% থেকে 20%, আরো আপনি যদি আরো বেশি দেন তাহলে আরো ভালো। এটা পারচেজ প্রাইজের উপরে ডিপেন্ড করে কত পার্সেন্ট, কত টাকা হবে ডাউন পেমেন্ট।
তারপর আছে ইকুইটি। ইকুইটিটা হলো যে আপনার প্রপার্টির যে মার্কেট ভ্যালু আছে এবং এখন পর্যন্ত আপনি পেমেন্ট করে যে মার্কেট ভ্যালু, এটার যে একটা মার্কেট ভ্যালু আছে সেটার সাথে আউটস্ট্যান্ডিং মর্টগেজ, মানে দেখা যাচ্ছে যে প্রপার্টির ভ্যালু হলো 2 লাখ, আপনার আউটস্ট্যান্ডিং মর্টগেজ আছে ওই প্রপার্টির এগেনস্টে 50,000, তাহলে এটার আপনার এই প্রপার্টির ইকুইটি আছে 1.5 লাখ, এরকম আর কি। সো অ্যাসক্রো হচ্ছে, যদি একটা টার্ম আছে অ্যাসক্রো, যখন কেউ বলে তখন এই অ্যাসক্রো হচ্ছে একটা থার্ড পার্টি অ্যাকাউন্ট, যেটা আহ, একটা ট্রাস্টেড অ্যাকাউন্ট যেখানে আপনার ট্যাক্স, ইন্স্যুরেন্স এবং আর্নেস্ট মানির টাকা রাখা হয় উইথ গুড ফেইথ। যখন আপনার এই কন্ডিশনগুলো, পারচেজের সমস্ত কন্ডিশন বা ট্রানজ্যাকশনের সমস্ত কন্ডিশন মিট করা হয়, তখন এখান থেকে টাকা রিলিজ হয়। তারপর আপনার মর্টগেজে আরো একটা জিনিস, আপনি অলওয়েজ ফিক্সড রেট মর্টগেজের কথা চিন্তা করবেন। ফিক্সড রেট মর্টগেজটা হলো যখন যে মুহূর্তে আপনি মর্টগেজটা নিচ্ছেন সেই রেটে, সেখানে যে রেটটা আপনি এগ্রি করেছেন সেই রেটটা কন্টিনিউয়াস রেস্ট অফ দ্য পিরিয়ড আপনার এটা থাকবে। ইন্টারেস্ট রেটটা ফিক্সড থাকবে, কিন্তু এটা রিমেইন কনস্ট্যান্ট থ্রু আউট দ্য লোন টার্ম। যদি এটা 30 বছর হয়, এটা যদি 15 বছর হয় বা 20 বছর হয়, হোয়াট এভার, তাহলে এটা ওই টার্মে ফিক্স থাকবে। তারপর ফোরক্লোজার, তো আপনি আগেই বলেছি যে একটা লিগাল প্রসেস। এটা লেন্ডার যখন আপনার ওনারশিপটা টেক ওভার করে ডিউ টু ডিফল্ট, বড়োয়ার ডিফল্ট, রাইট? তারপর হোম ইকুইটি লোন, এটা হলো যখন একটা ইকুইটি ভ্যালু ডেভেলপ করে একটা বাড়ির এগেনস্টে পেমেন্ট দিতে দিতে, একটা আগে বলেছি যে ইকুইটি ধরেন 2 লাখ টাকার বাড়ি, 1.5 লাখ টাকা পেইড অফ হয়ে গেছে, ওইটাই ইকুইটি, 50,000 টাকা স্টিল লোন আছে, ওই যে 1.5 লাখ টাকার এগেনস্টে আপনি আর একটা লোন বড় করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার এটাকে বলে ইকুইটি লোন। তারপর আপনারা দেখেন যে একটা বাড়ি যখন ট্রান্সফার হয় তখন ইন্সপেকশনের দরকার আছে, এটাকে হোম ইন্সপেকশন বলে। এই মাধ্যমে প্রপার্টির কন্ডিশনটা জানা যায়, প্রপার্টিটা আদৌ ভালো আছে কিনা, তার রুফটপে কোনো প্রবলেম আছে কিনা, তার গ্যাস সিস্টেমে কোনো প্রবলেম আছে কিনা, তার ওয়াটার সিস্টেমে কোনো প্রবলেম আছে কিনা, তার ভেন্টিলেশনের প্রবলেম আছে কিনা, কোনো ধরনের কোনো ডিসপিউট, প্রবলেম, ড্যামেজ এগুলো আছে কিনা, সেগুলো দেখা যায়। তো আপনার এক্সপার্ট, হোম ইন্সপেকশন এক্সপার্ট আছে, তারা বলে দিতে পারে যে এই বাড়িতে প্লাম্বিং প্রবলেম বা এটা সব ঠিক আছে, এরকম আর কি। তারপর আপনার ইন্টারেস্ট রেট যেটা, হ্যাঁ, সেই পার্সেন্টেজটা চার্জ করে, লেন্ডার চার্জ করে বড়োর মানির উপরে, এটা তো থাকবেই। তারপর লোন এস্টিমেট হয়। লোন এস্টিমেট আপনার লোনের লোন যখন এস্টিমেট করে তখন কিছু আন্ডারলাইনিং টার্মস, তারপরে এটার কস্ট, মর্টগেজ লোন, লোন টু ভ্যালু রেশিও, এলটিভি, হ্যাঁ, কতটুকু লোন দেবে এবং এই বাড়ির ভ্যালু কত আছে সেটার কাছে কতটুকু লোন দেবে, এটা এই জিনিসগুলো দেখে এলটিভি, লোন টু ভ্যালু রেশিও। তারপর আছে আপনার লক ইন রেট, আপনার যে ইন্টারেস্ট রেটটা আপনার লক ইন করবেন, যে গ্যারান্টিড একটা ইন্টারেস্ট রেট থাকবে স্পেসিফিক পিরিয়ড পর্যন্ত, যখন লোনটা ক্লোজ হয় বা মর্টগেজটা ক্লোজ হয় তখন। তো আজকে এ পর্যন্তই, আমরা আবার মর্টগেজ নিয়ে কথা বলবো, যাতে করে যারা আপনারা মর্টগেজ নিতে চান বা একটা বাড়ি কিনতে চান, নতুন বাড়ি, কোনো আইডিয়া নাই যে মর্টগেজ কি জিনিস, কিভাবে এটা নিতে হবে, এ ব্যাপারে যত আপনি এক্সপার্টের হেল্প নেবেন তারা আপনাকে তত ক্লিয়ার করবে। এবং আপনার নিজেরও কিছু পড়াশোনা দরকার আছে, বিকজ এটা ফাইন্যান্সিয়াল টার্মে যদি আপনি উইন করতে না পারেন তাহলে অনেক ক্ষেত্রে আপনার লং টার্মে অনেক সাফার করবেন। সো এই সাফারিং থেকে বাঁচার জন্য একটা স্মুথ ট্রানজ্যাকশন, আপনার বাড়ি কেনাকাটার ক্ষেত্রে স্মুথ ট্রানজ্যাকশন খুব জরুরি দরকার।
আদারওয়াইজ আপনার অনেক ফাইন্যান্সিয়াল ক্ষতি হয়ে যেতে পারে যদি লোনের টার্মসগুলো ঠিক মতো না হয়। তো আজকে এ পর্যন্তই। আগামী দিনে আরও আমার ভিডিওতে আরও ফাইন্যান্সিয়াল ক্রিটিক্যাল টার্মসগুলো নিয়ে কথা বলবো, যেগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে খুব হেল্প হবে। যারা আপনারা এ ধরনের আমেরিকাতে থাকেন বা আমেরিকাতে আছেন, যাদের আহ, এই মর্টগেজের মুখোমুখি হতে হয় বা এই লোনের টার্মসগুলোর মুখোমুখি হতে হয়, তাদের জন্য এই আজকের ভিডিওটা খুব উপযোগী। তো আজকে পর্যন্তই। আগামী দিনে আবার নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আপনারা সেখান থেকে অনেক ভালো ইনফরমেশন পাবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। থ্যাংক ইউ।